আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে সাদর স্বাগত। আমাদের চারপাশের এই বিশাল মহাবিশ্ব ঠিক কিভাবে কাজ করে তা নিয়ে ভাবলে সত্যিই অবাক হতে হয়। কিন্তু তার চেয়েও বড় চমকটা কি জানেন? এই পুরো মহাবিশ্ব আসলে খুব সাধারণ কিছু সংখ্যার মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে। রসায়নের মতো বিষয় শুনলেই হয়তো একটু জটিল মনে হয়, তাই না? কিন্তু সত্যি বলতে এর গভীরে লুকিয়ে আছে চমৎকার কিছু গাণিতিক নিয়ম। আজকের এই আলোচনায় আমরা খুব দারুণ আর সহজ কিছু কৌশল ব্যবহার করে রাসায়নিক অনুপাতের এই সূত্রগুলোকে একেবারে ডিকোড করে ফেলব। শুরুতেই একটা মজার প্রশ্ন নিয়ে ভাবা যাক। ধরুন নদীর জল আর বৃষ্টির জল, এই দুটোর রাসায়নিক গঠন কি একেবারে হুবহু এক? প্রকৃতির এই ধারাবাহিকতা দেখলে সত্যিই অবাক হতে হয়। আসলে রাসায়নিক গঠন বা ফর্মুলেশন হলো এমন একটা ধাঁধা যেটাকে প্রকৃতি খুব কড়া গাণিতিক নিয়মের মাধ্যমে সমাধান করেছে। এই নিয়মগুলো কিভাবে কাজ করে সেটা বুঝতে পারলেই আমরা এর আসল উত্তরটা পেয়ে যাব। তো আজকের এই আলোচনায় আমরা মূলত যে বিষয়গুলো নিয়ে কথা বলবো তা হল ১. অনুপাতের মৌলিক সূত্র, ২. স্থিরানুপাত, ৩. গুণানুপাত, ৪. মিথুনুপাত এবং সবশেষে ৫. এই সূত্রগুলোর একটা তুলনামূলক সারসংক্ষেপ। আমরা দেখব কিভাবে প্রতিটি ধাপ খুব লজিক্যালি একে অপরের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। চলুন একেবারে প্রথম বিষয়টিতে যাওয়া যাক। ১. অনুপাতের মৌলিক সূত্র। জটিল কোনো গাণিতিক হিসাবে যাওয়ার আগে আমাদের একটু বুঝতে হবে যে এই রাসায়নিক সূত্রগুলো মূলত ভর, অনুপাত এবং যৌগ গঠনের বেসিক নিয়মের উপর দাঁড়িয়ে আছে। একাধিক মৌল কিভাবে একে অপরের সাথে জুড়ে গিয়ে একটা নতুন যৌগ তৈরি করে তার একদম মূল ভিত্তিই হলো এই নিয়মগুলো। মানে এগুলো ছাড়া পদার্থের গঠন বোঝা আসলে একরকম অসম্ভব। এরপর আসছে ২. স্থিরানুপাত, সর্বদা একই অনুপাত। এই সূত্রটা কিন্তু একেবারেই সোজা সাপটা। এটি বলছে যে একটি নির্দিষ্ট যৌগে মৌলগুলো সবসময় ভরের দিক থেকে একদম একই অনুপাতে যুক্ত থাকে। এর নামটা খেয়াল করলে কিন্তু বোঝা যায়, স্থিরানুপাত, অর্থাৎ অনুপাতটি সবসময় স্থির বা অপরিবর্তিত থাকবে, এর কোনো নড়চড় হবে না। আর ঠিক এখানেই কিন্তু লুকিয়ে আছে আমাদের সেই প্রথম প্রশ্নের উত্তর। উদাহরণ হিসেবে জলের কথা ধরা যাক। নদী, বৃষ্টি বা একেবারে গভীর সমুদ্র, পৃথিবীর যেখান থেকেই জল সংগ্রহ করা হোক না কেন, এর রাসায়নিক গঠন কিন্তু একদম সেম থাকবে। হাইড্রোজেন আর অক্সিজেনের এই অনুপাতটি সবসময় স্থির, এটা কোনোভাবেই বদলাবে না। এবার আসি একটা দারুণ মেমোরি ট্রিকে। এই সূত্রটা মনে রাখার জন্য শুধু 1 সংখ্যাটি মাথায় রাখলেই হবে। কেন জানেন? কারণ এটি একটি মাত্র যৌগের কথা বলে, যেখানে অনুপাতটি একটি মাত্র ধ্রুবক হিসেবে অপরিবর্তিত থাকে। এই 1 সংখ্যাটি আমাদের মনে করিয়ে দেবে যে এখানে কেবল একটি নির্দিষ্ট অনুপাতেরই হিসাব চলছে। এবার একটু সামনের দিকে এগোই। ৩. গুণানুপাত, দুটি মৌলের গুণ। গুণানুপাত বা ল অফ মাল্টিপল প্রপোর্শনস বলছে যে যখন মৌলগুলো একাধিক উপায়ে যুক্ত হয় তখন তারা খুব সাধারণ বা সরল পূর্ণ সংখ্যার অনুপাতে সেটা করে। এখানে গুণ বা মাল্টিপ্লাই কথাটির মানে হল মৌলগুলো নিজেদের মধ্যে জুড়ে গিয়ে আলাদা আলাদা যৌগ তৈরি করার একাধিক পথ বা উপায় খুঁজে পায়। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং, তাই না? এই উদাহরণটা একটু খেয়াল করা যাক। এখানে আছে কার্বন মনোক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড। খুব সহজেই দেখা যাচ্ছে যে কার্বনের একটা নির্দিষ্ট পরিমাণের সাথে অক্সিজেন একদম সিম্পল 1:2 অনুপাতে পরিবর্তিত হয়ে যুক্ত হচ্ছে। এই যে এত সরল একটা পরিবর্তন, এটাই কিন্তু গুণানুপাত সূত্রটিকে একেবারে হাতে কলমে প্রমাণ করে দিচ্ছে। এবারের মেমরি ট্রিকটা হল 2 সংখ্যাটি। ভেবে দেখুন তো, গুণ বা মাল্টিপ্লাই করার জন্য আমাদের তো অন্তত 2টি সংখ্যার দরকার হয়, তাই না? ঠিক তেমনি এই সূত্রেও 2টি মৌল থাকে যারা একাধিক উপায়ে একে অপরের সাথে জুড়ে গিয়ে একাধিক যৌগ গঠন করে। তাই 2 সংখ্যাটি মাথায় রাখতেই গুণানুপাতের পুরো ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। এবার আসি সবচেয়ে মজাদার এবং একটু জটিল অংশে। ৪. মিথনুপাত, 3টি মৌলের সম্পর্ক। মিথনুপাত বা ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শনস মূলত 3টি ভিন্ন মৌলের মধ্যকার সম্পর্ক এবং মিথস্ক্রিয়া নিয়ে কাজ করে। এখানে মিথ কথাটির আসল অর্থ হল ইন্টারঅ্যাকশন বা মিথস্ক্রিয়া। এই সূত্রটা ভালোভাবে বোঝার জন্য ইন্টারঅ্যাকশন শব্দটা কিন্তু খুব ভালোভাবে মাথায় গেঁথে নিতে হবে। এখন এখানকার সবচেয়ে চমকপ্রদ বিষয়টা একটু দেখা যাক। এখানে কার্বন আর অক্সিজেনের মিলনে তৈরি কার্বন ডাইঅক্সাইড, যেখানে কার্বন ও অক্সিজেনের অনুপাত 12:32। অন্যদিকে হাইড্রোজেন ও অক্সিজেনের মিলনে তৈরি জল, যার অনুপাত 2:16। মজার ব্যাপার কি জানেন? যদি আমরা এখানে অক্সিজেনকে কমন বা সাধারণ মৌল হিসেবে ধরে নিই, তাহলে বিজ্ঞানীরা একেবারে ম্যাজিকের মতো আগে থেকেই বলে দিতে পারবেন যে কার্বন আর হাইড্রোজেন যখন নিজেদের মধ্যে যুক্ত হবে তখন তাদের অনুপাত ঠিক কী দাঁড়াবে। জাস্ট অসাধারণ।
আর এই সূত্রের মেমোরি ট্রিকটা হলো 3, কারণ একটা সত্যিকারের মিথস্ক্রিয়া বা ইন্টারঅ্যাকশন ঘটার জন্য সাধারণত 2টি মৌল এবং তাদের সাথে যুক্ত একটি তৃতীয় কমন মৌল প্রয়োজন হয়, মানে মোট 3টি মৌল। এই 3 সংখ্যাটি মিথনুপাতের ধারণার সাথে একদম পারফেক্টলি মিলে যায়। চলুন এতক্ষণ যা দেখলাম তার একটা সারমর্ম টানা যাক। 5 সূত্রগুলোর তুলনা ও সারসংক্ষেপ। এই ছোট্ট তুলনামূলক টেবিলটি আমাদের এতক্ষণের আলোচনাকে খুব সুন্দরভাবে এক জায়গায় নিয়ে এসেছে। স্থিরানুপাত মানেই হল একই অনুপাত এবং একটি মাত্র যৌগ। গুণানুপাত হল একাধিক যৌগ এবং সরল সংখ্যার অনুপাত। আর মিথুনুপাত হল 3টি মৌলের মধ্যকার সম্পর্ক। এই ছকটি আমাদের পুরো গাণিতিক অগ্রগতিটাকে একেবারে নিখুঁতভাবে সাজিয়ে দিয়েছে। পার্থক্য তো অনেক দেখলাম, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল এদের মধ্যকার মিলগুলো। একটু খেয়াল করলেই বুঝবেন, পার্থক্য থাকা সত্ত্বেও এই 3টি সূত্রই কিন্তু রসায়নের একেবারে মৌলিক সূত্র। এরা ভর ও অনুপাতের উপর ভিত্তি করে কাজ করে, যোগের গঠন ব্যাখ্যা করে, এবং সবচেয়ে বড় কথা হল এই সাধারণ সূত্রগুলোই পরবর্তীকালে পারমাণবিক তত্ত্ব বা অ্যাটমিক থিওরির মূল ভিত্তি তৈরি করে দিয়েছিল। সবশেষে একটা চিন্তার খোরাক দিয়ে আজকের এই বিশ্লেষণ শেষ করব। ভাবুন তো, যদি পারমাণবিক কাঠামো সত্যি এই রকম অত্যন্ত কড়া এবং সরল গাণিতিক নিয়মের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়, তাহলে রসায়ন কি আসলে ছদ্মবেশে থাকা বীজগণিত ছাড়া আর কিছুই নয়? এই প্রশ্নটাই আমাদের মহাবিশ্বের গাণিতিক নিখুঁততা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। আজকের এই আলোচনাটি উপভোগ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।